আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রেহানা আক্তার রানু তোমাদের স্বাগত জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের একটি পাঠে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন পাঠ থেকে তোমরা ধ্বনি পরিবর্তন কি বলতে পারবে, ধ্বনি পরিবর্তনের সংজ্ঞা বলতে পারবে, ধ্বনি পরিবর্তনের কারণসমূহ বলতে পারবে এবং ধ্বনি পরিবর্তনের সূত্রগুলো অর্থাৎ ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াসমূহ বলতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আজকের এই ধ্বনির পরিবর্তন পাঠটি দুটি ভাগে অর্থাৎ দুটি পর্বে ভাগ করেছি। আজকের পর্বে থাকছে ধ্বনির পরিবর্তন কি, ধ্বনি পরিবর্তনের সংজ্ঞা, ধ্বনি পরিবর্তনের কারণসমূহ এবং ধ্বনি পরিবর্তনের কিছু প্রক্রিয়া নিয়ে আমি আলোচনা করব। আর পরবর্তী পর্বে বাকি প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা জেনে নেই ধ্বনির পরিবর্তন কি। তোমরা তো নিশ্চয়ই ধ্বনি কি জানো। তো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজই হচ্ছে ধ্বনি। ধ্বনির সাহায্য ছাড়া ভাষা সৃষ্টি সম্ভব নয়, অর্থাৎ ধ্বনি হচ্ছে ভাষার মৌলিক উপাদান। তো বিভিন্ন কারণে ভাষার পরিবর্তন হয়ে থাকে। তোমরা লক্ষ্য করবে প্রাচীনকালের ভাষার সাথে বর্তমান সময়ের ভাষার যথেষ্ট পার্থক্য রয়েছে। আর ভাষার এই পরিবর্তন ঘটে কেবল ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে, অর্থাৎ ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। তোমরা লক্ষ্য করবে অনেক সময় মানুষ কথা বলার সময় শব্দগুলো দ্রুত উচ্চারণ করে, ফলে ধ্বনির পরিবর্তন হয়। আবার অনেকেই আঞ্চলিক ভাষার ব্যবহার করে, তাতেও কিন্তু ধ্বনির পরিবর্তন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে জিহ্বার সমস্যার কারণে এমনভাবে শব্দ উচ্চারণ করে যাতে এক ধ্বনির জায়গায় অন্য ধ্বনি চলে আসে। অনেক ক্ষেত্রে দেখবে সংযুক্ত ধ্বনিকে ভেঙে উচ্চারণ করে, যার প্রেক্ষিতে মূল শব্দে বাড়তি ধ্বনি চলে আসে। তো এভাবে একটি উদাহরণ আমি তোমাদের দিতে পারি, সেটি হচ্ছে যে স্কুল। স্কুল শব্দটি অনেকেই স্কুল উচ্চারণ করে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুক্ত বর্ণ থাকাতে অনেকেই সেটি উচ্চারণ করতে সমস্যা হয়, বিধায় তারা এর আগে একটি রস্বই ধ্বনি যুক্ত করে, এতে তাদের উচ্চারণটা অনেকটা সহজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু মূল শব্দটি স্কুল পরিবর্তন হয়ে যায় স্কুল। তো এভাবে কিন্তু ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। এছাড়াও আরও কিছু কারণ আছে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে। সেটি হচ্ছে যে আঞ্চলিক ভাষার ব্যবহার, উপভাষার ব্যবহার এবং দ্বিতীয় ভাষার কারণেও কিন্তু ভাষাতে ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। অর্থাৎ দ্বিতীয় ভাষার ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা অনেকটা কঠিনই মনে হয়। তাছাড়া পরিবেশ, পরিস্থিতি, স্থান, কাল ভেদেও ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। আর এই পরিবর্তন হতে পারে শব্দের আগে, মাঝে, আবার হতে পারে শব্দের শেষে। তো এভাবেই ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি কোনো কোনো সময় দ্রুত কথা বলার জন্য ধ্বনির কিছু অংশ উচ্চারিত হয় না। আবার কখনো কখনো একটি ধ্বনি অন্য একটি ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়, কিংবা সঠিক বা শুদ্ধ উচ্চারণ না করতে পারার কারণে ধ্বনির যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় ধ্বনির পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে। আজকে আমরা সেই প্রক্রিয়া থেকে কিছু প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের ব্যাকরণ যে পাঠ্য বোর্ড বইটি আছে সেই বইটি খুলবে, বাংলা ভাষার ব্যাকরণ, এই বইটির দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ ধ্বনির পরিবর্তন, এটিতে তোমরা মনোযোগী হও। আর বোর্ডে লক্ষ্য করো, আজকে আমি যে প্রক্রিয়াগুলো তোমাদের সাথে আলোচনা করব সেই প্রক্রিয়াগুলো থেকে কিছু উদাহরণ আমি বোর্ডে লিখেছি। তোমরা বইয়ের সাথে সূত্রগুলো এবং উদাহরণগুলো মিলিয়ে নিবে। আশা করি তোমাদের বুঝতে অনেকটাই সহজ হবে। তো শুরুতেই আছে দেখো স্বরাগম, অর্থাৎ
শব্দে স্বরের আগমন ঘটলেই সেটা হয় স্বরাগম। তো এই প্রক্রিয়াটি কিন্তু 3টি ধাপে হয়ে থাকে: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। অর্থাৎ শব্দের শুরুতে স্বরের আগমন ঘটতে পারে, শব্দের মাঝখানে স্বরের আগমন ঘটতে পারে এবং শব্দের শেষেও স্বরের আগমন ঘটতে পারে। তো প্রথমেই আমরা আসছি আদি স্বরাগম। তোমরা লক্ষ্য করো, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম। অর্থাৎ উচ্চারণের সুবিধার্থেও হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে, শব্দের আদিতে স্বরধ্বনি চলে আসলে সেটাই হচ্ছে আদি স্বরাগম। উদাহরণ দুটি লক্ষ্য করো, স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন। তো দুটি শব্দের আগেই কিন্তু দেখো একটি করে হ্রস্বই স্বরধ্বনির আগমন ঘটেছে। এটা হতে পারে এখানে যুক্ত বর্ণ দিয়ে বানানগুলো আছে, সেটা সমস্যার কারণেও অনেক সময় এই হ্রস্বই স্বরধ্বনিটি যুক্ত করে উচ্চারণ করে। তাহলে এই যে শব্দের শুরুতে আলাদা একটি স্বরধ্বনি চলে আসে, এটাই হচ্ছে আদি স্বরাগম। তারপরে আসো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরো দুটি নাম রয়েছে, সেটি হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এই ক্ষেত্রে কিন্তু শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তো এই মধ্য স্বরাগম প্রক্রিয়াটি কিন্তু 5টি ধাপে হয়ে থাকে, অর্থাৎ 5টি স্বরধ্বনির আগমন ঘটতে পারে শব্দের মাঝখানে। সেই স্বরধ্বনিগুলো হচ্ছে স্বরেয়, হ্রস্বই, হ্রস্ব উ, এ এবং ও। তো আমরা বোর্ডে লক্ষ্য করো, আমরা 3টি ধ্বনির উদাহরণ লিখেছি, স্বরেয়, হ্রস্বই এবং হ্রস্ব উ। বাকি দুটি আমরা বই থেকে মিলিয়ে নেব। তো প্রথম উদাহরণটি লক্ষ্য করো, রত্ন হয়েছে রতন। তাহলে দেখো, রত্ন শব্দটি যখন আমরা যুক্তভাবে উচ্চারণ করছি তখন কিন্তু ত বর্ণটিতে এসে আমাদের থেমে যেতে হচ্ছে, রত্ন। এখানে কিন্তু ত এর সাথে কোনো স্বরধ্বনি যুক্ত নেই, কিন্তু যখন আমরা বলছি রতন তখন কিন্তু ত এর সাথে স্বরেয় ধ্বনিটি যুক্ত হয়েছে, তাই সেটা হয়েছে রতন। ঠিক সেভাবে ক্লিপ, দেখো কিলিপ, অর্থাৎ লয়ের সাথে হ্রস্বই স্বরধ্বনিটি যুক্ত হয়ে রস্বীকার হয়েছে, কিলিপ। ঠিক সেভাবে মুক্তা হয়েছে মুকুতা, অর্থাৎ মুক্তা যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু পতে এসে আমরা থেমে যাই, সেখানে কিন্তু কোনো স্বরধ্বনি থাকে না। কিন্তু যখন বলি মুকুতা তখন কিন্তু কয়ের সাথে একটা রস্যুকার যুক্ত হয়েছে, অর্থাৎ রস্যু ধ্বনিটি যুক্ত হয়েছে। তো এই যে শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন হলো, এটাই হচ্ছে মধ্য স্বরাগম। ঠিক সেভাবে এ এবং ও ধ্বনিটি কিভাবে যুক্ত হয় দেখো, প্রেক, পেরেক, স্রেফ, সেরেফ, অর্থাৎ রয়ের সাথে এ ধ্বনি যুক্ত হয়ে একার হয়েছে। ঠিক সেভাবেই ও ধ্বনিটি কিভাবে যুক্ত হয় দেখো, শ্লোক, শোলক, অর্থাৎ লয়ের সাথে ওকার যুক্ত হয়েছে, মুরব, মুরুব, রয়ের সাথে ওকার যুক্ত হয়েছে। তো এভাবে 5টি স্বরধ্বনি শব্দের মাঝখানে আসতে পারে বা আগমন ঘটতে পারে, আর সেটি হচ্ছে মধ্য স্বরাগম। এবার আসো অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম হচ্ছে কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত স্বরাগম। অর্থাৎ প্রথমেও আসতে পারে, মাঝখানেও আসতে পারে এবং শেষেও আসতে পারে। তাহলে উদাহরণ দুটি লক্ষ্য করো, দিশ, দিশা, বেঞ্চ, বেঞ্চি। তাহলে দিশ শব্দটিতে তালব্য স্বরের নিচে হসন্ত আছে, তাহলে আমরা এখানে এসে কিন্তু থেমে যাচ্ছি, দিশ। তাহলে তালব্য স্বরের সাথে কোনো স্বরধ্বনি যুক্ত নেই, কিন্তু যখন আমরা বলবো দিশা তখন তালব্য স্বরের সাথে একটি আকার যুক্ত হয়েছে, অর্থাৎ স্বরে আ ধ্বনিটি যুক্ত হয়েছে, হয়ে দিশা শব্দটি হয়েছে। ঠিক সেভাবে বেঞ্চ, বেঞ্চি, এখানে বেঞ্চ ইয়চয়ের সাথে কিন্তু দেখো হ্রস্বইকার যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে একটি হ্রস্বই ধ্বনির আগমন ঘটেছে। অর্থাৎ শব্দের শেষে কোনো স্বরধ্বনির আগমন হলে সেটা হচ্ছে অন্ত স্বরাগম। এবার লক্ষ্য করো অপিনিহিতি। অপিনিহিতি হচ্ছে পরের হ্রস্বইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে হ্রস্বইকার বা হ্রস্বউকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরে যে হ্রস্বইকার থাকে বা হ্রস্বউকার থাকে সেটা যদি আগে চলে আসে সেটাই হচ্ছে অপিনিহিতি। যেমন আজি, আইস, সাধু, সাউথ,
এখানে লক্ষ্য করো, আজি শব্দটিতে বর্গীয় জয়ের সাথে হ্রস্ব ইকার যুক্ত আছে, অর্থাৎ এখানে হ্রস্ব ই ধ্বনিটি বর্গীয় জয়ের সাথে আছে। তো এটা পরবর্তীতে দেখো জয়ের সাথে আর নেই, তার আগেই বসেছে হ্রস্ব ইটি, তাই সেটা হয়ে গেছে আইজ। এই যে পরের হ্রস্ব ই আগে বসলো সেটাই হচ্ছে অপিনিহিতি। ঠিক সেভাবে সাধু ধয়ের সাথে হ্রস্ব উ আছে, অর্থাৎ হ্রস্ব উকার আছে, সেটা দেখো এখন ধয়ের সাথে সাউথ শব্দটিতে কিন্তু হ্রস্ব উকার নেই ধয়ের সাথে, তো সেটা আগেই বসে গেছে হ্রস্ব উ হয়ে। এই যে আগে বসে সেটাই হচ্ছে অপিনিহিতি, অর্থাৎ পরের হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার আগে চলে আসলে সেটাই হচ্ছে অপিনিহিতি। এবার আসো অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ, অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি। এখানে দেখো ধপ যোগ ধপ হয়ে গেল ধপাধপ, অর্থাৎ ধপ এবং ধপ একই শব্দ দুবার হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। তো এটাকে দূর করার জন্য ধপ শব্দটির সাথে একটি আকার যোগ করা হলো, অর্থাৎ একটি স্বরে আ ধ্বনি চলে আসলো, তাহলে হয়ে গেল ধপাধপ। এই ক্ষেত্রে কিন্তু দেখো আকার যুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু একই রকম আর ধ্বনিটির উচ্চারণ হলো না, মানে পুনরাবৃত্তি হলো না। ঠিক সেভাবে হলো টপ যোগ টপ হয়ে গেল টপাটপ, অর্থাৎ এখানেও কিন্তু একটি আকার যুক্ত হওয়াতে একই শব্দের পুনরাবৃত্তি দূর হলো। এভাবে আরো বেশ কিছু শব্দ আছে, যেমন ঝমঝম, ঝমাঝম, গপ গপ, গপাগপ, এভাবে বেশ কিছু শব্দ আছে, এগুলো হচ্ছে অসমীকরণ। এবার আসো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি হচ্ছে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে, অর্থাৎ শব্দের মধ্যে একটি স্বরের প্রভাবে অন্য স্বরটি পরিবর্তন হলে সেটা হয়ে যায় স্বরসঙ্গতি। তো এই স্বরসঙ্গতি প্রক্রিয়াটি কিন্তু আবার 5টি ধাপে সম্পন্ন হয়ে থাকে: প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য এবং চলিত বাংলার স্বরসঙ্গতি। তো প্রগত স্বরসঙ্গতিটি কি লক্ষ্য করো, আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়। অর্থাৎ এখানে আছে দেখো মুলা, মুলু, তুলা, তুলু। এখানে আদি স্বর হচ্ছে ময় রস্যকার, অর্থাৎ ময় রস্যকার যুক্ত আছে এখানে, তাই আগে রস্যকার থাকলে পরবর্তী ধ্বনিটি ওকার হয়ে যাবে, তাহলে মুলা হয়ে গেল মুলু। ঠিক সেভাবে তুলা তয় রস্যকার আছে, তো রস্যকার থাকলে পরবর্তী ধ্বনি ওকার হবে, তাহলে হয়ে গেল তুলু, অর্থাৎ পূর্ববর্তী ধ্বনির কারণে পরবর্তী ধ্বনিটি পরিবর্তন হলো। এটাই হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। এবার আসো পরাগত স্বরসঙ্গতি। অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়। এবার হবে যে অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তন হবে, অর্থাৎ শেষ স্বরের কারণে আগের স্বর পরিবর্তন হবে। তাহলে এখানে আছে দেশি হয়েছে দিশি, আছে বিলাতি হয়েছে বিলিতি। তাহলে দেখো দেশি শব্দটিতে তালব্য স্বরের সাথে আছে রস্যিকার, তাহলে প্রথম ধ্বনিটিও পরিবর্তন হয়ে দয় রস্যিকার হয়ে যাবে, তাহলে হয়ে গেল দিশি। ঠিক সেভাবে বিলাতি শেষ শব্দটি আছে তয় রস্যিকার, কিন্তু তার পূর্ববর্তী ধ্বনিটি আছে ল আকার, তাহলে সেটি পরিবর্তন হয়ে তয় রস্যিকারের মতোই লয় রস্যিকার হয়ে যাবে, তাহলে পুরো শব্দটি হয়ে গেল বিলিতি। অর্থাৎ শেষ স্বরটির কারণে তার আগের স্বরটির যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। এবার আসো মধ্যগত স্বরসঙ্গতি। আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়। আদ্যস্বর এবং অন্তঃস্বর এই ক্ষেত্রে দুইটাই হতে পারে, অর্থাৎ দেখো মধ্যগত স্বরসঙ্গতিতে একটি উদাহরণ আমি দিয়েছি, জিলাপি, জিলিপি। এটা কিন্তু বিলাতি, বিলিতি এটার মতোই, তো একটু ভিন্নতা আনার জন্য আমি এই উদাহরণটি দিয়েছি। তাহলে এখানে আদ্যস্বর আছে জয় রস্যিকার এবং অন্তঃস্বর আছে পয় রস্যিকার, তাহলে এই দুটির কারণেই কিন্তু মাঝখানের স্বরটি পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে ল আকার হয়ে গেছে লয় রস্যিকার, তাহলে হয়ে গেল জিলিপি। তো এটা হয়েছে আদ্যস্বর এবং অন্তঃস্বরের কারণে, এই দুটির কারণেই মাঝখানের স্বরটি পরিবর্তন হয়েছে। তো জিলাপি, জিলিপি। ঠিক সেভাবে হতে পারে ভিখারি, ভিখিরি, এভাবে হতে পারে। এবার আসো অনন্য স্বরসঙ্গতি। আদ্য ও অন্ত দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অনন্য স্বরসঙ্গতি হয়ে থাকে। অর্থাৎ আদ্যস্বর এবং অন্তঃস্বর, অর্থাৎ প্রথমটা
এবং শেষটি দুটি স্বরে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেটাই হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। যেমন মোজা হয়ে গেছে মজু, তাহলে দেখো আগে ছিল ময় ওকার হলো ময় রস্যকার, আগে ছিল বর্গীয় জ আকার হয়ে গেল বর্গীয় জ ওকার, তাহলে দুটোই কিন্তু পরিবর্তন হয়ে গেল। এই যে দুটোর পরিবর্তন সেটি হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। ঠিক সেভাবে সোজা হয়ে গেল সুজু। চলিত বাংলা স্বরসঙ্গতি গিলা গেলা, মিঠা মিঠে, ইচ্ছা ইচ্ছে, এভাবে হতে পারে। আবার আছে যে পূর্বস্বর রস্যকার হলে পরবর্তী স্বর ওকার হয়, যেমন মুড়া মুরু, চুলা চুলু। ঠিক দেখো চুলা চুলু পূর্বস্বর রস্যকার আছে, তাই পরবর্তী স্বর ওকার হয়ে গেছে চুলু। আর এখানে মিঠা মিঠে পূর্বস্বর রস্যিকার আছে, পরবর্তী স্বর একার হয়ে গেছে, তো মিঠে। এই যে উদাহরণগুলো, এগুলো হচ্ছে চলিত বাংলা স্বরসঙ্গতি। এবার আসো সম্প্রকর্ষ বা স্বরলোপ, অর্থাৎ স্বরের লুপ্ত হয়ে যাওয়া। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। অর্থাৎ এটি হচ্ছে স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। তো স্বরাগমে হচ্ছে স্বরের আগমন ঘটে, আর স্বরলোপে হচ্ছে স্বরের লুপ্ত হয়, মানে স্বর লোপ পেয়ে যায়। তো এই প্রক্রিয়াটিও কিন্তু আবার তিনটি ধাপে হয়ে থাকে: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। তাহলে দেখো আদি স্বরলোপ অলাবু লাবু লাউ, অর্থাৎ দেখো অলাবু থেকে স্বরে অ ধ্বনিটি লুপ্ত হয়ে গেছে, হয়ে গেল লাবু, তারপরে হলো লাউ। এখানে অলাবু শব্দটি কিন্তু একটি সংস্কৃত শব্দ, এর অর্থ লাউ, তাহলে এর অ ধ্বনিটি লুপ্ত হয়ে লাবু, তারপরে হলো লাউ। এটাই হলো আদি স্বরলোপ। তারপরে আসো মধ্য স্বরলোপ। এখানে একটি উদাহরণ লক্ষ্য করো, অগুরু অগ্রু। তাহলে অগুরু শব্দটিতে দেখো গয়ের সাথে কিন্তু রস্যকার যুক্ত আছে, অর্থাৎ রস্য স্বরধ্বনিটি আছে, কিন্তু যখন এটি যুক্তভাবে হয়ে গেল অগ্রু, তখন কিন্তু আর গয়ের সাথে রস্য ধ্বনিটি নেই, অর্থাৎ অগ্রু। গতে এসে কিন্তু আমরা থেমে যাচ্ছি, মানে অর্থাৎ স্বরধ্বনিটি লুপ্ত হয়েছে, রস্যকারটি লুপ্ত হয়েছে, কিন্তু রু এর সাথে রস্যকারটি উচ্চারণ হচ্ছে, রয়ের সাথে রস্যকারটি উচ্চারণ হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে অগ্রু। আর এখানে ছিল অগুরু, তাহলে মাঝখানে যে স্বরধ্বনি রস্যও ছিল সেটি লুপ্ত হয়ে অগ্রু শব্দটি হয়ে গেল। ঠিক সেভাবে হতে পারে সুবর্ণ স্বর্ণ, বসতি বসতি। তাহলে বসতি যখন আমরা উচ্চারণ করছি দন্তস্বয়ের সাথে কিন্তু একটি স্বরে ধ্বনি আছে, কিন্তু বসতি যখন বলছি তখন কিন্তু অধ্বনিটি লুপ্ত হলো, দন্তস্বয়ের সাথে আর স্বরধ্বনি যুক্ত নেই। তো এভাবেই হচ্ছে মধ্যস্বর লোপ। এবার আসো অন্তঃস্বর লোপ। অন্তঃস্বর লোপ হচ্ছে, দেখো উদাহরণগুলো, আশা আশ, আজি আজ, অর্থাৎ শেষে যে স্বরধ্বনি আছে সেটি লুপ্ত হয়ে যাবে। তাহলে আশা, আশা শব্দটিতে তালব্যস্বরের সাথে আকার যুক্ত হয়েছে, অর্থাৎ স্বরে আ ধ্বনিটি আছে, তাহলে এটি যখন লুপ্ত হয়ে যায় তখন সেটি হয়ে যায় আশ। ঠিক সেভাবে আজি, আজি আজিতে দেখো বর্গীয় জয়ের সাথে রস্যইকার যুক্ত আছে, তো এটা লুপ্ত হয়ে গেলে হয়ে যাবে আজ। তো এভাবে শব্দের শেষে যে স্বরধ্বনি লুপ্ত হয় সেটাই হচ্ছে অন্তঃস্বর লোপ। এবার আসো ধ্বনি বিপর্যয়। এটি একটি মজার ব্যাপার। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনে পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ যে শব্দের মধ্যে ধ্বনিগুলো একটির জায়গা আরেকটি পরিবর্তন করবে। ঠিক সেরকম একটি উদাহরণ লক্ষ্য করো, জাপানি একটি শব্দ যেটা আমরা প্রায় সবসময় উচ্চারণ করি, রিক্সা, এই শব্দটি দেখো হয়ে গেছে ধ্বনি বিপর্যয়ের ফলে হয়ে গেছে রিস্কা। অর্থাৎ দেখো ক এবং দন্তস্ব এই দুটি বর্ণ জায়গা বদল করেছে, অর্থাৎ স্থান বদল করেছে, রিক্সা হয়ে গেল বাংলায় রিস্কা। এই যে পরিবর্তন, এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। ঠিক সেভাবে আছে লাভ হয়ে গেল ফাল, অর্থাৎ ল এবং ফ এই দুটি বর্ণ জায়গা পরিবর্তন করে হয়ে গেল ফাল। ঠিক সেভাবে আছে পিশাচ হয়ে গেল পিচাস। এই জাতীয় উদাহরণগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ধ্বনি পরিবর্তনের যে প্রক্রিয়াগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো।
তো বাসায় এই নিয়মগুলো এবং উদাহরণগুলো আরো ভালোভাবে সুন্দরভাবে বুঝে বুঝে পড়বে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকের মতো পাঠ শেষ করব। তার আগে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।